প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কে বা কি তার নাম আমরা জানি না। সৃষ্টিকর্তাকে কখন দেখি নাই, অতএব বাজে মন্তব্য করে লাভ নাই। তবে সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে জ্ঞান দিয়ে দিয়েছে, এটা আমরা নিশ্চিত। ঠিক না? শতভাগ নিশ্চিত যে সৃষ্টিকর্তা আমাদের জ্ঞান দিয়ে দিয়েছে, আমরা সেই জ্ঞানটাকে কাজে লাগাবো। জ্ঞান যে সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে সেটা আবার কিভাবে আমরা বুঝবো, তাই না? পৃথিবীতে যত মাছ আছে প্রত্যেকের জ্ঞান আছে, গাছেরও জ্ঞান আছে, পশু পাখিরও জ্ঞান আছে, কীটপতঙ্গের জ্ঞান আছে, তাই না? এখন প্রকৃতির কি জ্ঞান আছে কিনা জানি না, তবে আবার প্রকৃতিও ভাববো। আমি এই মুহূর্তে কথা বলতেছি, আজকে হচ্ছে আপনার 17/4/2025 সাল, বৃহস্পতিবার। আজকে দেশের অনেক জায়গায় বৃষ্টি হয়ে গেছে। গতকালকেও যথেষ্ট বৃষ্টি হয়ে গেছে। কারণ কি? এই যে বৃষ্টি, এই বৃষ্টির কি কারণ কি জানেন? বৃষ্টির কারণ হচ্ছে বছরের এই সময়ে বা এই মুহূর্তে প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফল আছে। Many kinds of fruit there are available in the tree. আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আমড়া গাছ, সবেদা গাছ, পেয়ারা গাছ, মেহগনি গাছ, নিম গাছ, রেন্টি, কড়াই, তারপরে আপনার অন্যান্য প্রচুর পরিমাণে ফুল আছে, কোথাও ফল আছে। প্রকৃতিতে তাকায় দেখবেন আর কি, আমি বাংলাদেশের কথা বলতেছি। তো এই যে গাছ, চারিদিকে যে অসংখ্য অসংখ্য গাছে যে ফুল ফলে ভরে গেছে, যেহেতু গাছে ফল দিচ্ছে তার মানে সে এখন কেউ কেউ প্রেগনেন্ট অথবা কেউ কেউ বাচ্চা দিচ্ছে, তাই না? যেমন আম, আমি আজকে বাজারে দেখলাম যে যথেষ্ট পরিমাণে কাঁচা আম আবার সস্তা দামে বিক্রি হচ্ছে। এর আগে আম বিক্রি হয়েছে 100 টাকার বেশি, এখন মনে করেন যে 100 টাকার আম 40 টাকা হয়ে গেছে। সুবিধা না? কিছুদিন পরে তো আরও সুবিধা হবে, 20 টাকা 10 টাকা হয়ে যাবে। যদি বড় আকারে কোনো ঝড় হয় তখন দেখবেন রাজশাহী থেকে যে আমগুলো আসবে, ফজলি আম, কাঁচা আম, সেগুলো কেজি হয়ে যাবে মাত্র 10 টাকা। ঠিক না? এরকম থেকে যাও, মূল কথা আসি, সেটা হচ্ছে যে এই যে গাছে গাছে প্রচুর পরিমাণে ফল, গাছে প্রচুর ফল হওয়ার কারণে গাছের প্রচুর খাদ্যের প্রয়োজন হয়। অর্থাৎ গাছ সূর্যের তাপ, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আর শিকড়ের মাধ্যমে পানির সাহায্যে কী করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অর্থাৎ খাদ্য উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে তার খাদ্য উৎপাদন করে। ফলে গাছ নিজে যেমন হৃষ্টপুষ্ট হয়, তারপরে তার যে ফল বা বাচ্চা যেগুলো তারাও কি পুষ্টি সাধন করে, বেড়ে ওঠে, তাই না? ফলে এই সময় যেহেতু গাছে গাছে বেশি পরিমাণে ফল আছে, এই তো 2 মাস পরে দেখবেন আম ঝরে গেছে, কালো কালো জামগুলো পেকে গেছে, তাই না? পেয়ারাগুলো, আমড়াগুলো পেকে গেছে। তখন আর কিন্তু বেশি একটা বৃষ্টির প্রয়োজন হবে না। তখন আবার বর্ষাকাল হবে, আষাঢ় শ্রাবণ ভাদ্রতে বর্ষাকাল হয়, তখন বৃষ্টির পরিমাণ কম হবে কিন্তু পানির পরিমাণ বেশি হবে। তো এই গাছের জন্য কিন্তু বৃষ্টি প্রয়োজন। কারণ কি, ওই যে জঙ্গলের যে গাছ, ওই গাছগুলো তো আর পানিতে যে পানি খেয়ে আসতে পারে না, পারে? জীবজন্তুরা পারে, পশু পাখিরা পারে, কিন্তু গাছ তো আর উঠে যেয়ে পানি খাইতে পারে না, তাই না? পারে না। এই জন্য তাদের জন্য বৃষ্টির প্রয়োজন। এগুলো কিন্তু প্রকৃতির বিষয় আর কি, এগুলো খুব গভীর চিন্তার বিষয় যদি আপনারা ভাবতেন আর কি, দেখতেন। যাক, এটা একটা বিষয় গেল যে গাছের জন্য
প্রচুর পরিমাণ তাপেরও যেমন দরকার, বৃষ্টিরও তেমন দরকার। ঠিক এই সময় এই দুটোই বেশি হচ্ছে, যেমন বেশি গরমও পড়ে, আবার বেশি বৃষ্টিও নামে। ঠিক কি না? ঠিক, 100% ঠিক। আচ্ছা, আর একটা রহস্য আছে, আমি কয়েকটা 3-4টে রহস্যের কথা বলবো। দ্বিতীয় রহস্য হচ্ছে এই যে এখন আজকে হচ্ছে 17/4/2025 সাল, বৃহস্পতিবার। তো বিলে, খালে, পুকুরে, ডুবায়, কুয়ায় যত রকমের মাছ আছে, পুঁটি মাছ, রয়না মাছ, টাকি মাছ, বেলে মাছ, চিংড়ি মাছ, বাইন মাছ, শৈল মাছ, গজার মাছ, বোয়াল মাছ, সমস্ত মাছের পেটে ডিম। কেউ কেউ আবার ডিম ছেড়েও দেছে, আর বৃষ্টি নামলে যখন বর্ষার চারদিকে থই থই করবে, যখন আপনার নদী নালা খাল বিল পানিতে ভরে যাবে, তখন প্রচুর পরিমাণে ডিম দেবে। কারা? এই মাছে। তাহলে গাছেও ডিম দিল, মানে গাছে ফুল ফল আসলো, গাছেও ডিম দিল, আর মাছেও ডিম দিল। বাকি থাকলো কি? পশু পাখি থাকলো না, পাখি। আচ্ছা, আমরা জানি যে কাতি অঘ্রাণ মাসে, আমাদের দেশের কাতি অঘ্রাণ মাসে যখন একটু শীত পড়ে, বর্ষার পানি যখন কমে যায়, ঠিক তার আগে বা ওই সময় প্রচুর মাছ ধরা পড়ে, জানেন তো, তাই না? এই যে এখন যে ডিম দিচ্ছে, ডিম দেওয়ার ফলে যখন প্রচুর পরিমাণ মাছ হবে পানিতে, আবার কাতি অঘ্রাণ মাসে ওই মাছগুলো ধরা পড়বে, কারণ তখন পানি কমে যাবে। এটা কিন্তু বিশাল ব্যাপার, এটা কিন্তু অনেক ঊর্ধ্বের চিন্তা ভাবনা, তাই না? দেখেন এখন যে মাছগুলো ডিম দিচ্ছে, এগুলো তারা বড় হবে, বড় হওয়ার পরে কাতি অঘ্রাণ মাসে আবার পানি শুকিয়ে যাবে, বর্ষা সমাপ্ত হবে, তখন মাছগুলো প্রচুর করে ধরা পড়বে। ঠিক ওই সময়ে যখন মাছ প্রচুর পরিমাণে ধরা পড়বে আমাদের দেশে, ঠিক তার আগ মুহূর্তে সাইবেরিয়া থেকে প্রচুর প্রচুর পরিমাণ পাখি, লক্ষ লক্ষ কোটি কোটি পাখি আমাদের দেশে আসবে। আর আমাদের দেশেরগুলো তো আছেই, আমাদের দেশের দেশি পাখিগুলো সে তো আছেই, এগুলো ছাড়া আর নতুন নতুন পাখি আসবে, এবং তারা এসে আমাদের এখানে কী করবে জানেন? বাসা বাঁধবে, বাসা তৈরি করবে, তারা ডিম পাড়বে, বাচ্চা ফুটাবে। হ্যাঁ, এটাই সত্য। পরে বাচ্চা ফুটে তারাও উড়ে সাইবেরিয়া চলে যাবে, আবার বাচ্চাদেরকে সাথে নিয়ে যাবে, বুঝছেন না? আচ্ছা, আমাদের যেহেতু গোপালগঞ্জে 50টা বিলের এলাকা আছে, আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। এই শামুকখোলা, কালদিগেড়ি, মানিকজোড়, ভিলভিলে, চ্যাগা, বালিহাঁস, রাজহাঁস, তারপরে আপনার ওই শামুকখোলা, এরপরে আপনার আছে সরালি, এরপরে আছে বালিহাঁস, এরপরে আছে আপনার ডাহুক, কুড়া পাখি, তারপরে আছে আপনার বক, সারস, খয়রা পাখি, এরকম প্রচুর পরিমাণে পাখি। তারপরে আছে অনেক আরও পাখি আছে, সেটা হচ্ছে যে মনে করেন যে ভিলভিলা, তারপরে চ্যাগা, পানকৌড়ি, কালো কালো কাকের মতো যে পানকৌড়ি, তারপরে আপনার কালেম পাখি না, এই যে কালেম পাখি কিন্তু বকের মতো কিন্তু নীল কালারের, জানেন তো, তাই না? ওরা নীল নীল ডিমও পাড়ে, কালেম পাখি। অনেকে আবার মুরগির মতো কালেম পাখি পালেও, জানেন তো, এই পাখিগুলো আসে। আবার অনেক সময় এই যে বালিহাঁস, রাজহাঁস, এই পাখিগুলোও আসে। এই পাখিগুলো আসার পরে গৃহস্থরা যে সমস্ত হাঁস পালে, ওদের সাথে আবার মিশে যায়। কিন্তু মিশে গেলে কী হবে, ওরা কিন্তু উঠানে আসে না, দূরে দূরে থাকে এবং উড়ে চলে যায়। অনেকে মনে করে বোধহয় আমাদের সাথে ভিতরে আসবে, কিন্তু ওরা ভয় পায় মানুষকে, ওরা চলে যায়। এরকম তো অনেক কাহিনী ঘটছে আর কি। আরও অনেক নাম না জানা পাখি রয়ে গেছে, তারা আসে। আর এদের ডিম পাড়ার পদ্ধতি কিন্তু ভিন্ন। কেউ আছে ওই যে গড়গড়ে পাখি আছে, গলায় কাঠি, হাঁসের মধ্যে দেখা যায় ছোটো ছোটো, কিন্তু গলায়
সুন্দর সুন্দর কাঠি আছে, এক প্রকার হাঁস আছে। তারপরে টিটুম পাখি আছে, টিটুম পাখি হুট্টু টুটু করে ডাকে যে পাখিগুলো, ওই পাখিগুলো আসে বর্ষার শেষে। কিন্তু ভালো করে খেয়াল রাখবেন, কার্তিক অগ্রহায়ণ পরে পৌষ মাঘে মাসের দিকে ওই দিকে আসে বা ফাল্গুন মাসের দিকে আসে। ওরা আবার কী করে জানেন, ওই বিলের ধারে যে সমস্ত ফসল থাকে, ফসলি জমি আছে, ওরির ভিতরে ডিম পাড়ে এই টিটুম পাখি। লম্বা লম্বা পা, হুট্টু টুটু করে যায় যে পাখিগুলো আর কি, কে নামে ছিলেন আমি জানি না। ওই পাখিগুলো আমরা নিজেরাও আমাদের তামাকের ভিতরে, তামাক ক্ষেতের ভিতরে ওরা ডিম পাড়ত। ঠিক আছে, আচ্ছা। আর এই যে বর্ষাকালে যে পাখিগুলো বিভিন্ন ধরনের আপনার যে কালদিগেড়ি, ভিলভিলে, চ্যাগা, ওরাও কিন্তু ডিম পাড়ে। ওরা কী করে জানেন, ওই যে ক্ষেতের যে পচা শ্যাওলা আছে, পচা শ্যাওলা গুল্ম যেগুলো আছে, ওইগুলো এক জায়গায় স্তূপ করে ডিবি তৈরি করে ওর উপরে ডিম পাড়ে আবার কিছু ময়লা দিয়ে ঢেকে রাখে। আপনি যদি দেখেন মনে হবে যে ময়লার একটা স্তূপ, কিন্তু না, ওর ভিতরে ডিম থাকে। এটা পরীক্ষিত, আমি নিজে হাতে ধরছি, এই হাত দিয়ে এইগুলো ধরছি। তারপরে ডাহুক আছে না, ডাহুকরা ওরা ওই ধানের ক্ষেতের ভিতরে স্তূপাকার ডিম পাড়ে। তার কুড়া আছে, মুরগির মতো কুড়া বলি আমরা, কে নামে ডাকে জানি না, কুড়া, ওই যে টুপ 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 করে শব্দ করে যে পাখিগুলো, ওই পাখিগুলো ওরা প্রচুর ডিম দেয়, অনেকগুলো ডিম দেয় মুরগির মতো। আর ওই ডিমগুলো মুরগির মতো ডিম মুরগি তো ছোটো, কিন্তু ওর গায়ে ফুটা নকশা থাকে আর কি, কোয়েলের মতো আর কি, এরকম। সে অনেক ইতিহাস। তো ওই পাখিগুলো কেন আসে জানেন, আসে ওই যে বর্ষার শেষে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, ওরা ওই জন্য আসে, প্রচুর করে মাছ খায়, নিজেরাও হৃষ্টপুষ্ট হয়, এবং তখন তারা ডিম পাড়ে, বাচ্চা ফুটে, বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আবার সাইবেরিয়া অঞ্চলে চলে যায়। তারপরে ওই যে বক, তারপরে নলডোঙ্গা আছে এক প্রকার, মানে ঘিয়ে কালারের, খয়েরি কালারের এক প্রকার পাখি আছে, বকের মতোই কিন্তু নলডোঙ্গা, জানেন তো, হরেক রকমের পাখি আছে বকের মতোই, কিন্তু আমি নাম বলতে পারবো না। আমরা আবার খয়রা পাখি বলি, মানে সাদা বকের মতোই। বক কয়েক প্রকার আছে, একটা আছে বুসে বক, একটা আছে খুঁড়ে বক, একটা আছে দাঁড় বক, একটা আছে সারস পাখি, একটা আছে খয়রা পাখি, এরকম তো অনেক নাম আমরা দেই, কে নামের চিনবেন আমি জানি না। এরকম তো বিচিত্র রকমের বক আসে। এই বকরা আবার কী করে জানেন, বকরা একদম উঁচু ডালে বাসা বাঁধে, যেখানে মানুষের যাওয়াটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। ওরা বিশেষ করে বাবরা গাছ আছে, বাবরা গাছ একেবারে সুচের মতো লম্বা লম্বা কাটা, ওই কাটা গাছে ওই পাখিরা বাসা বাঁধে। কেন জানেন, ওই যে দুষ্ট ছেলেরা যাতে গাছে উঠে ওই পাখির ডিম চুরি করতে না পারে, এই পাখির ছানা যাতে চুরি না করতে পারে। তার মানে কি, পাখিদেরও জ্ঞান আছে, এবং তারা একটা নির্দিষ্ট সময় কীভাবে যে খবর পায় যে এখন বাংলাদেশে পানি কমে গেছে, এখন মাছ পাওয়া যাচ্ছে, আমি জানি না। যাই হোক, এখানে অনেকগুলো কাহিনী বললাম। দেখেন যে এই সময় প্রচুর বৃষ্টির প্রয়োজন, গাছের জন্য প্রচুর বৃষ্টি নামে, তাই না? আবার গাছের খাদ্যের জন্য প্রচুর তাপের দরকার, তারপরে তাপও আসে। তারপরে আবার ঠিক এরপরে আবার যখন বর্ষাকাল আসে তখন আবার পাখিরা আসে, তাই না? এইগুলোর সাথে আর একটা সম্পর্ক জড়িত, যে দেখেন এই যে এখন, এই যে আজকে একবার বলছি, দুইবার বলছি, আবারও বলি, তৃতীয়বার বলি, যে আজকে হলো 17/4/2025 সাল, বৃহস্পতিবার। এখন সময় 10:30টার মতো বাজে আর কি, যাও 10:30 মতো বাজতেছে। তো এটা হচ্ছে প্রকৃতির একটা রহস্য, এটা সাধারণ মানুষের বোধগম্যের বাইরে, তারা সৃষ্টি সম্পর্কে চিন্তা করে না। অথচ যেহেতু আমি মুসলমানের সন্তান, আমাদের পবিত্র কোরআন শরীফে 44টি আয়াত আছে। কয়টা? 44 সেন্টেন্স। দে আর টেল
অলমাইটি ক্রিয়েটর, থিঙ্ক অ্যাবাউট মাই ওয়ার্ল্ড অর আর্থ, যাই বলেন আর কি। অনেক ভাই আছে যে বলে যে আপনি ইংলিশ বলতে পারেন না, ইংলিশ বলেন না, তারপরে দু একটা কথা চলে আসে আর কি। যাক, তো সৃষ্টিকর্তা তার সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে বলেছেন কয়টা আয়াতে? 44টা আয়াতে। এবার আসেন আর একটা বিষয় আলোচনা করি। এটা কিন্তু আমার কথা না, মাইন্ড করেন না। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। সেটা হচ্ছে যে সূর্য যখন তাপ দেয়, সূর্য যখন তাপ দেয় তখন বাতাসের প্রভাব সৃষ্টি হয়, আর এই বাতাস দিয়ে প্রাণের সৃষ্টি হয়। শুধু কি মানুষের প্রাণ না, পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে যাদের প্রাণ বায়ু আছে, এমনকি মাছেরও বাতাস প্রয়োজন। ওই যে বায়ু থলি আছে মাছের পেটের ভিতরে, হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি সবার এই বাতাসের প্রয়োজন। কথা বলার জন্য বাতাসের মাধ্যম প্রয়োজন, বিমান চলার জন্য মাধ্যম প্রয়োজন, ইন্টারনেট চালানোর জন্য মাধ্যম প্রয়োজন, তারপরে আরও অনেক কাজে এই বাতাসের প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসেন, সূর্য যখন তাপ দেয় তখন কিন্তু আলো আসে, আবার তাপও আসে। তো তাপ দিয়ে ওই যে গাছ খাদ্য উৎপাদন করে, অন্যান্য প্রাণীও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সূর্যের তাপের উপর নির্ভরশীল। কারণ কি, ওই যে সূর্যের তাপের কারণে গোটা পৃথিবীতে, তাই না, গোটা পৃথিবীতে যত গাছ আছে, গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। পানিতে প্লাস কটন, গুল্ম, শ্যাওলা, লতা, ঘাস অনেক কিছু জন্ম নেয়, সেগুলো আবার মাছে খায়। আবার ওই গুল্ম, শ্যাওলা, লতা খাওয়ার জন্য বিভিন্ন কীট পতঙ্গের জন্ম হয়, সেই কীট পতঙ্গ খেয়েও মাছ বেঁচে থাকে, বা অন্যান্য ফড়িং, তেলাপোকা, প্রজাপতি, মৌমাছি বা অন্যান্য পাখিরাও কিন্তু বেঁচে থাকে, ব্যাং, সাপ, তাই না? এ বড় সাংঘাতিক ব্যাপার। এটা মানে এভাবে কেউ চিন্তা করে না, সেটা আমি বলবো না, কম লোকেই চিন্তা করে। চিন্তা করতে হলে আপনাকে একটু বড় করে চিন্তা করতে হবে যে আমরা যে পৃথিবীর যে 800 কোটি মানুষ বা 900 কোটি মানুষ, এগুলো মূলত আমরা একই পরিবারের সন্তান, সবাই আমরা ভাই ভাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে এই ধর্ম ব্যবসায়ীরা এই ধর্মের কারণে মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে রেখেছে, এবং এই ধর্মের কারণে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত ঘটেছে, প্রাণহানি ঘটেছে। বোঝা গেছে? আর এই ধর্মগুলো একটা শ্রেণী আছে ভীষণ লোভী, তারা মনে করে যে আমার ধর্মই বড় এবং আমি একাই জানা যাবে, এটা নেশার মতো, তাদেরকে বেহুশ করে ফেলায়, তারা দিক বিদিক শূন্য হয়ে যায়, ভালো মন্দ বুঝতে পারে না। ঠিক আছে, হ্যাঁ, জান্নাতে গেলে আমরা সবাই যাব, সমস্যা কি, তাই না? আসুন আমরা মানুষ হই, মানবিক হই আর কি। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে এই যে আপনার বাতাস, এই বাতাস থেকে প্রাণের সৃষ্টি হয়, এবং পৃথিবীতে যত মাছ আছে, এই মাছও এই বাতাস ছাড়া বাঁচতে পারে না, জানেন তো, তাই না? এগুলো আমি অনেকবার বলছি, সরি ফর দ্যাট, মাইন্ড করেন না যারা দেখছেন আমার ভিডিও। অ্যাকোরিয়ামে দেখবেন যে পানি বাষ্প দেওয়ার জন্য এক প্রকার মোটর ব্যবহার করা হয়, নইলে মাছ বাঁচে না, অর্থাৎ অক্সিজেন ছাড়া মাছ বাঁচতে পারে না। আবার যারা খামারের মাছের ব্যবসা করে, তারাও কিন্তু যেহেতু পানিতে মাছের ঘনত্ব বেশি থাকার ফলে তারাও কিন্তু বিশেষ প্রক্রিয়ায় অক্সিজেন পানিতে দিয়ে থাকে, যাতে মাছ মরে না যায়, কারণ মাছ বেশি ঘন হলে অক্সিজেনের অভাবে মাছ মারাও যায়। ঠিক আছে, এটা আর কি। আর ন্যাচারালি যেটা আর কি, মানে গড গিফটেড যেটা, সেটা হচ্ছে যে এই যে বাতাসের যে তরঙ্গ ওঠে, এই তরঙ্গের ফলে ওই পানির সাথে অক্সিজেন মিশে যায়, তখন মাছ অনায়াসেই অক্সিজেন নিতে পারে। আবার ওই যে মাছ দেখ না উপর দিকে উঠে আসে, আমরা বলি উসুল দেয়, উসুল দেয়, ফুট দেয়, মাছে বাতাস নেয়, অক্সিজেন নেয় আর কি, তার বায়ুথলিতে অক্সিজেন নেয়, তাই না? আচ্ছা, তাহলে আমরা বাতাসের কথা দেখলাম। তাপের কারণে ওই যে খাদ্য তৈরি হয়, পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্য তৈরি হয়। বিশাল ব্যাপার না? বিশাল ব্যাপার। তারপরে এই যে আমাদের দেহের কিন্তু 4 ভাগের 3 ভাগই পানি,
অর্থাৎ 71% পানি। প্রকৃতিও 4 ভাগের 3 ভাগ পানি, অর্থাৎ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে দেহভাণ্ডে। বেদে আমি একটা কথা পাইছিলাম যে এই পৃথিবীটা হচ্ছে একটা বিরাট পুরুষের মতো, ব্রহ্মাণ্ডকে বলা হয়েছে বিরাট একটা পুরুষ, আর এখানে যে পৃথিবীর যে পানিগুলো আছে এটা হচ্ছে ঈশ্বরের বীর্যতুল্য, এরকম। যদিও এটা কাল্পনিক কথা, তারপরেও কিন্তু কথাটা কিন্তু অমূলক নয়, ঘটনা কিন্তু সত্য, ঠিক আছে। তো যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। আমাদের দেহ 4 ভাগের 3 ভাগ পানি। তারপরে পৃথিবীতে যেমন বাতাস ঘূর্ণয়মান, আমাদের দেহের মধ্যে বাতাস ঘূর্ণয়মান। আমরা নাক দিয়ে অথবা মুখ দিয়ে যে বাতাসটা আমরা ফুসফুসের ভিতরে নিচ্ছি, ফুসফুস তো শুধু এই পর্যন্ত, তাই না, এই পর্যন্ত ফুসফুস, এই পর্যন্ত, দুই পাশে দুইটা পার্ট। তো এই ফুসফুসে যখন আমরা বাতাসটা নিই, এই ফুসফুসটা বাতাসে নেওয়ার পরে আপনার ওই ভালভ আছে, ফুসফুসের ভিতরে ভালভ আছে, ওই ভালভের মধ্যে বাতাসটা ঢুকে যায়। বাতাসটা ঢুকলে যাওয়ার পরে ওই বাতাসটা আবার কয়েকটা লেয়ার, 4-5টা স্তর ভেদ করে। যেমন শ্লেষা আছে না, যে আমাদের কাশি, সর্দি, কফ, শ্লেষা, অনেকে এক এক নাম বলি আর কি। তো এই শ্লেষাগুলো, আঠাগুলো কী করে জানেন, ওই যে বাতাসের যে ধুলাগুলো আছে, ময়লাগুলো আছে, ক্ষতিকর যে কণাগুলো আছে, ওটাকে ধরে ফেলে। এভাবে 5-6টা ছাঁকনি পার হয়ে ফ্রেশ যে অক্সিজেনটা আছে সেটা আমাদের রক্তের সাথে মিশে যায়। ফলে ওই রক্ত আবার কী করে, ওই অক্সিজেন নিয়ে মাথার তালু থেকে শুরু করে পায়ের পাতা, হাতের এ আঙ্গুল থেকে এ আঙ্গুল এবং গোটা শরীরে যতগুলো কোষকলা আছে, টিস্যু আছে, সব জায়গা এই অক্সিজেন সাপ্লাই দেয়। মজার ব্যাপার না? যারা মেডিকেল সায়েন্সের ছাত্র তারা হয়তো খুব সুন্দর করে বুঝবেন, সায়েন্সের ছাত্র তারাও বুঝবেন, কিন্তু অন্য যারা আছে তারা হয়তো বুঝবে না, আর যদি বোঝেন তো ভালো। বোঝা গেছে বিষয়টা? তার মানে কি, আমরা এই প্রকৃতির সন্তান, হ্যাঁ, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, অর্থাৎ আমরা হলো ফটোকপি, আমরা এই প্রকৃতির ফটোকপি। এটা কি বললেন ভাই? হ্যাঁ, সেটাই আর কি। বয়সের দিক থেকে সনাতন ধর্মের কথা বারবার চলে আসে, কারণ কি, বয়সের দিক থেকে মুরব্বী, তাই তো একবার বললাম না যে বিরাট পুরুষ, তাই না? তারা বলে যে শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, রাম হচ্ছে স্বয়ং ভগবান, তাই না? আচ্ছা, গেল। তারা হয়তো এটা অন্যায় বলে, তাই না? কিন্তু মুসলমানরা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং ভগবান বলে বা স্বয়ং আল্লাহ বলে, এটার কি করবেন বলেন? হ্যাঁ, আপনি কি বলেন? নবী মুহাম্মদ তো নবী রাসূল, তিনি আবার আল্লাহ হলেন কি করে? আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আপনারা জানেন আমার চ্যানেলের নাম আছে রিলিজিয়ন অর ধর্মজগৎ আর কি। তো প্রকৃতির যে কাহিনীগুলো শুরু করেছিলাম সেখান থেকে আবার ধর্মে চলে আসলাম। এখন আমাদের ইসলাম ধর্মের যারা শিয়া সম্প্রদায়, আশিরিয়া, তারা বলে যে সালমান ফার্সি হচ্ছে স্বয়ং আল্লাহ, তারপরে হযরত আলী হচ্ছে স্বয়ং আল্লাহ এবং নবী মুহাম্মদ হচ্ছেন স্বয়ং আল্লাহ। এটা হচ্ছে শিয়াদের আকীদা বা শিয়াদের বিশ্বাস, ঠিক আছে? তাহলে মুসলমান যদি নবী মুহাম্মদকে স্বয়ং আল্লাহ বলতে পারে, তাহলে হিন্দুরা কেন বলতে পারবে না, তাই না? মিশরীয়রা কেন নিজেদেরকে ঈশ্বর বলতে পারবে না? মিশরীয়রা কিন্তু আসলে নিজেদেরকে ঈশ্বর বলতো, এটা সত্য, তারা নিজেদেরকে ঈশ্বর বলতো, এটা সত্য, কিন্তু এই ঈশ্বরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন কে? মহা ঈশ্বর, যাকে বলা হয় অদৃশ্যের দেবতা, তিনি হচ্ছে রা। বোঝা গেছে বিষয়টা? তো একই কথা। আবার আমাদের সুন্নিদের মধ্যে একদল আছে আলেম, তারা বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হচ্ছে নূর। এ নিয়ে কিন্তু তেমন বাহাজ হয়। বাহাজ মানে কি? বাহাজ আরবি শব্দ, এর বাংলাতে হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা বা প্রতিযোগিতা, আর ইংলিশ করলে হবে একে বলে ডায়লগ বিটুইন টু পার্টি, দুই পক্ষের মধ্যে যে ডায়লগ হয় বা কথোপকথন হয় সেটা হচ্ছে এই বিতর্ক। এটা কিন্তু এখনও হয়, সেই 1450 বছর আগেও তর্ক হতো, এখনও হয়।
বোঝা গেছে বিষয়টা এটা কি? তো বন্ধুরা অনেক হলো তো, তাই না? আমরা অর্থাৎ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। আর একটু বলি নইলে আপনারা বুঝবেন না। সেটা হচ্ছে যে আমাদের দেহের 4/3 পানি। আবার পৃথিবীতে যেমন বাতাস প্রবাহিত হয়, আমাদের দেহের মধ্যে বাতাস প্রবাহিত হয়। তারপরে পৃথিবীতে 3 প্রকার পানি আছে। দেখেন আপাতত আমরা যা দেখতেছি এরকমই দেখা যাচ্ছে, কিন্তু পৃথিবীতে পানি 3 প্রকার। একটা আছে নদী, নালা, খাল, বিল, হাওর, বড় জলাশয়ের যে পানিটা সেটা হচ্ছে একটু মিষ্টি, আর সাগরের পানি আছে লবণাক্ত, আর মহাসাগরের পানি আছে তিক্ত, অর্থাৎ লবণের পরিমাণ বেশি থাকার কারণে তিক্ত। ঠিক আমাদের দেহ 3 প্রকার পানি আছে। আমাদের মুখের পানিটা মিষ্টি, আমাদের ঘামের পানিটা লবণাক্ত, আর আমাদের পেটের ভিতরে অর্থাৎ পাকস্থলীর উপরে যে পাচক রস বা পিত্তথলিতে রস আছে সেটা মূলত তিক্ত। তার মানে 3 প্রকার পানি আমাদের দেহে আছে, তিক্ত অর্থাৎ পাচক রস, আর ঘামের পানি লবণাক্ত, আর মুখের পানি মিষ্টি। তাহলে প্রকৃতিতেও 3 প্রকার পানি আমরা পাচ্ছি, আর আমাদের শরীরেও 3 প্রকার পানি আছে। তার মানে কি আমরা এই প্রকৃতিরই ফটোকপি, আমরা এই প্রকৃতির সন্তান। বোঝা গেছে বিষয়টা? তারপরে কি আছে দেহে? ইলেকট্রিসিটি আছে। ইলেকট্রিসিটি আছে না, কারেন্ট আছে। তো বিদ্যুৎ চমকালেও কারেন্ট তৈরি হয়, কারেন্ট প্রকৃতিতেও আছে। তারপরে প্রকৃতিতে খনিতে স্বর্ণ পাওয়া যায়, আমাদের দেহের মধ্যে স্বর্ণ আছে। তারপরে প্রকৃতিতে যে পাওয়া যায়, তেল পাওয়া যায়, আমাদের শরীরেও তেল আছে, চর্বি আছে। তারপরে প্রকৃতিতে কার্বন পাওয়া যায়, কার্বন আমাদের দেহের মধ্যে কার্বন আছে। তারপরে আয়রন, ফসফরাস, জিঙ্ক, দস্তা, ইথিলিয়াম সেল, পাস সেল, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল সব আছে। অর্থাৎ যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। বোঝা গেছে? তো আমরা সবাই এই একই প্রকৃতির সন্তান। আবার আমাদের কর্মফল কিন্তু সুনিশ্চিত। আপনার হাতে 5টা আঙ্গুল আছে, আপনি যদি 4টে আঙ্গুল ভিজান 4টেই ভেজবে, একটা শুকনো থাকবে। আবার যদি একটা আঙ্গুল ভিজান তাহলে 4টে আঙ্গুল শুকনো থাকবে। ঠিক আছে? এরকম কি দেখবেন পৃথিবীতে কিন্তু যে যেমন কর্ম করে ঠিক সেরকম ফল কিন্তু পৃথিবী থেকে পাওয়া শুরু করে, আর বাকিটা হয়তো মরার পরে, হয়তো অথবা না। যাও, কর্মফল সত্য, কর্মফল আমরা পৃথিবীতে ভোগ করে থাকি, বাকিটা আমরা হয়তো মরার পরে ভোগ করব। এরকম কি সাধারণত আমি যে কর্ম করব সেটার ফল আমি ভোগ করব, প্লাস আমার সন্তানরাও ভোগ করবে। এটাই প্রকৃতির বিধান। তো বন্ধুরা কথা অনেক, আজকে আর না। অলরেডি 28 মিনিট হয়ে গেছে। কথা প্রসঙ্গে অনেক কথা চলে আসে, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।